ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা যুক্তরাষ্ট্রের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে তেহরান। দাবানলে পুড়ছে কানাডা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ, কমেছে বায়ুর মান, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষ। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যেন বেড়েই চলেছে। আবারও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। তবে ইরানের অভিযোগ, হামলায় সেতু, রেল স্টেশন এবং বিদ্যুৎ সহ বেশ কিছু বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কুয়েত, বাহরাইন এবং সিরিয়ায় মার্কিন স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে তেহরান। গেল মাসে হওয়া ইরান যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতি ভেস্তে গেছে পুরোপুরি, উকি দিচ্ছে ফের সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। শুক্রবার ভোরে টানা ষষ্ঠ দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। নিশানা করা হয়েছে গুরুত্বপূর্ণ বন্দর ও সেতুকে। দেশটির দক্ষিণাঞ্চলে হরমোজগান প্রদেশে একাধিক সেতু এবং চাবাহার বন্দরের নজরদারি টাওয়ার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হরমোজগান প্রদেশে হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের হামলায় এ পর্যন্ত অন্তত 38 জন নিহত এবং 4 শতাধিক ইরানি আহত হয়েছেন। হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে ইরানেও বড় ধরনের সফলতা পাবার দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, খুব শিগগিরই এর বড় ফল সবাই দেখতে পাবে। যুক্তরাষ্ট্রের হামলার জবাব অব্যাহত রেখেছে ইরান। কাতারের দিকে ছোড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র। নাগরিকদের নির্দেশ দেওয়া হয় নিরাপদ আশ্রয়ে যাওয়ার। কাতারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সময় ধ্বংসাবশেষ পড়ে এক শিশু আহত হয়েছে। ইরান একই সঙ্গে বাহরাইন ও কুয়েতকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল এবং সুলাইমানিয়াতেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে ওমানের উপকূল ঘেঁষে চলাচল করা একটি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। জাহাজটির সামান্য ক্ষতি হলেও কোনো নাবিক আহত হননি। ঋতু সাহা, চ্যানেল 24। কানাডা থেকে ইউরোপ, বিভিন্ন দেশে দাবানলের প্রভাব এখনও অব্যাহত। স্পেনে নতুন করে আগুন ছড়িয়ে পড়ায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে বায়ুর মান নেমেছে অস্বাস্থ্যকর পর্যায়ে। এদিকে ফ্রান্স, পর্তুগাল, গ্রিস, তুরস্ক সহ কয়েকটি দেশেও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। এ যেন আগুনের সাথে চলছে সময়ের লড়াই। উত্তপ্ত বাতাস আর শুকনো বনভূমিতে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। স্পেনের আরাগন অঞ্চলে আগুনে পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি। আগুনের বিস্তার ঠেকাতে ফায়ার ব্রেক তৈরি করছেন দমকল ও সামরিক বাহিনীর সদস্যরা। কয়েকটি গ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। স্পেনের ইউন কাস্তিলোতেও দেখা যাচ্ছে একই চিত্র। আগুনের লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। দাবানলের ঝুঁকিতে পুরো শহর খালি করে দেওয়া হয়েছে। শুধু স্পেন নয়, পর্তুগাল, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া, তুরস্ক, যুক্তরাজ্যের ওয়েলসেও একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে। কোথাও পুড়ছে বনভূমি, কোথাও বসতি। আকাশ থেকে পানি ফেলছে বিমান, আর মাটিতে আগুনের সাথে লড়ছেন শত শত দমকল কর্মী। ইউরোপ জুড়ে জরুরি সহায়তা জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটা যেন বুকের ভেতর থেকে সবকিছু ছিঁড়ে নিয়ে গেছে। প্রায় 40 বছর ধরে লাগানো আমার কমলা লেবুর গাছগুলো আগুনে শেষ হয়ে গেছে। এদিকে কানাডার শত শত দাবানলের ধোঁয়া সীমান্ত পেরিয়ে ঢেকে দিয়েছে যুক্তরাষ্ট্রের আকাশও। ডেট্রয়েটে নেমে এসেছে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় থাকার মতো পরিস্থিতি। স্বাস্থ্য ঝুঁকির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আজ সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 389। জীবনে এত খারাপ বায়ুর মান আগে দেখিনি। যাদের হাঁপানি বা ফুসফুসের সমস্যা আছে তাদের জন্য এটা খুবই বিপজ্জনক। আমার এক বন্ধু ধোঁয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। কানাডা এখন জ্বলছে 8 শতাধিক দাবানল। ইউরোপের বিভিন্ন দেশও চরম তাপপ্রবাহ
খরা আর দমকা হওয়া আগুনকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাবানলের মৌসুম দীর্ঘ হচ্ছে, আর আগুনের প্রভাব ছড়িয়ে পড়ছে সীমান্ত পেরিয়ে বন থেকে শহরে, প্রকৃতি থেকে মানুষের দৈনন্দিন জীবনেও। ঋতু সাহা, চ্যানেল 24। দর্শক, এ পর্যায়ে পর্তুগাল থেকে তাপদাহ এবং দাবানলের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক ওমর আকমল। ওমর, ইউরোপের বেশ কয়েকটি দেশ দাবানলে বিপর্যস্ত। পর্তুগালের তাপপ্রবাহের কি পরিস্থিতি এবং নতুন করে প্রাণহানির কোনো খবর মিলেছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা জানি গত মাস থেকে এই মাস পর্যন্ত তুলনামূলক স্পেনেই প্রচুর মানুষের প্রাণহানি হয়েছে এবং দাবানলের শিকার হয়েছে। এই দাবানলের ফলেই স্পেনে প্রায় 65,000 হেক্টর জমি পুড়ে গেছে, আবার শুকনো যে বনভূমি রয়েছে সেগুলো পুড়ে গিয়েছে। তো যেখান থেকে কিছু কিছু গ্রাম অঞ্চল রয়েছে, গ্রাম থেকে মানুষজনদেরকে সরিয়ে নিচ্ছে নিরাপদ আশ্রয়। তো সরকারিভাবে বিভিন্ন দমকল বাহিনী এবং কিছু কিছু অভিবাসীরাও কিন্তু কাজ করছে। আবার এর পরে রয়েছে ফ্রান্সে কিন্তু মোটামুটি 42,000 হেক্টরেরও জমি পুড়ে গেছে। মানুষ মৃত্যুবরণ করেছে অলমোস্ট ওখানে 500 মতো। আবার সব মিলিয়ে প্রায় এখন পর্যন্ত মৃত্যু এবং প্রাণহানির ঘটনা প্রায় 2,000-এরও বেশি ছড়িয়ে পড়েছে। তুলনামূলক পর্তুগালে কিছুটা গরম পরিস্থিতিও কম, তার মধ্যে আবার কিছুটা মানুষের প্রাণহানিও কম রয়েছে। আবার কিছু কিছু শুকনো বনভূমি অঞ্চলে দাবানল সৃষ্টি হয়েছে। সেই রক্ষার্থে পর্তুগাল গভর্নমেন্ট এবং বাংলাদেশি যারা রয়েছে এবং ইন্ডিয়ান নেপালি যারা রয়েছে তারাও কিন্তু এই দাবানল আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ওমর, আপনাকে ধন্যবাদ। দর্শক, পর্তুগাল থেকে তাপদাহ এবং দাবানলের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক ওমর আকমল। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। কলকাতার বিমানবন্দরের ভেতরে থাকা গৌরীপুর জামে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে প্রতিবাদের ডাক দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের নেতারা। 1 কোটি মুসলমানকে আজ কালো ব্যাজ পরে নামাজে অংশ নেওয়ার আহ্বান জানান রাজ্যের সাবেক গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, জারি হয়েছে 144 ধারা। বিমানবন্দরের ভেতরে অবস্থিত এই মসজিদ গেল শনিবার থেকে বন্ধ রয়েছে। দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণ এবং বিমানবন্দরের সুরক্ষার কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এ বিষয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার মসজিদ কমিটি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে 136 বছরের পুরনো মসজিদটি অন্যায় এবং অবৈধভাবে বন্ধ করা হয়েছে বলে দাবি করেন তারা। সরকারকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সুরাহা খোঁজার কথাও বলেন তিনি। Genuinity should be there. Without that, no mosque can be constructed anywhere in the world. First. সাইবার হামলার মাধ্যমে ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গেছে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলামের হাজার হাজার গোপন ফাইল এবং নকশা। তামিলনাড়ুর এই বিদ্যুৎ কেন্দ্রটির ঠিকাদার প্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপ তাদের সার্ভারে তথ্য চুরির বিষয়টি স্বীকার করেছে। ওয়ার্ল্ড লিক্স নামের একটি কুখ্যাত র্যানসমওয়্যার গ্রুপ এই সাইবার হামলার পেছনে রয়েছে বলে জানা গেছে, যারা এর আগে টাটা গ্রুপ এবং নাইকির মতো বড় বড় প্রতিষ্ঠানেও হানা দিয়েছিল। সাইবার নিরাপত্তা গবেষকরা বলছেন, ডার্ক ওয়েবে প্রায় 19,000 স্পর্শকাতর ফাইল এবং ব্লুপ্রিন্ট ফাঁস করা হয়েছে, যার মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর পারমাণবিক শক্তি সম্প্রসারণের উচ্চাভিলাষী পরিকল্পনার কিছু নকশা রয়েছে। তবে ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন জানিয়েছে, ফাঁস হওয়া তথ্যগুলো সাধারণ পরিষেবা সংক্রান্ত এবং মূল পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। Procurement and construction contract for the common services. Reuters report says Anil Ambani. বিদেশি শিক্ষার্থী, দর্শনার্থী এবং সাংবাদিকদের ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। ফলে ডিউরেশন অফ স্ট্যাটাস বা পড়াশোনা এবং কাজের মেয়াদ পর্যন্ত দেশটিতে অবস্থানের প্রচলিত ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরদের যুক্তরাষ্ট্র অবস্থানের মেয়াদ 4 বছরের মধ্যে সীমাবদ্ধ করা হবে। বৃহস্পতিবার এর নতুন নীতিমালা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর DHS। আর বিদেশি সাংবাদিকদের প্রতিবার প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ 240 দিন এবং চীনের নাগরিকদের ক্ষেত্রে 90 দিনের অনুমতি দেওয়া হবে। তবে ফেডারেল রেজিস্টারে প্রকাশের 60 দিন পর এবং কংগ্রেসের পর্যালোচনা সাপেক্ষে এই বিধি কার্যকর হবে।
2025 সালের শুরুতেই ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ন্ত্রণ নীতিমালায় এটিই সবশেষ পদক্ষেপ। এর মধ্যেই হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর এমন অনেক ব্যক্তিকে চিহ্নিত করেছে যারা 2000 থেকে 2010 সালের মধ্যে শিক্ষার্থী হিসেবে প্রবেশ করে এবছরের এপ্রিলেও বিভিন্ন প্রোগ্রামে যুক্ত থাকার নামে দেশটিতে অবস্থান করছেন। তাদের তথ্য অনুযায়ী 2024 সালে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রের প্রবেশের সংখ্যা ছিল আগের বছরের তুলনায় 11%-এরও বেশি। উল্লেখযোগ্য হারে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের ওপর নজরদারির ক্ষেত্রে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু তাপমাত্রা বৃদ্ধি বা প্রাকৃতিক দুর্যোগেই সীমাবদ্ধ নয়। রাতের গরম কেড়ে নিচ্ছে মানুষের গভীর ঘুমও। নতুন এক গবেষণায় দেখা গেছে বিশ্বজুড়েই বাড়ছে ঘুমের ঘাটতি, প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের বড় শহরের মানুষ বছরে গড়ে ঘুম হারিয়েছেন 72 থেকে 84 ঘন্টা। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিনের পাশাপাশি বেড়েছে রাতের তাপমাত্রাও, যার সরাসরি প্রভাব পড়েছে মানুষের ঘুমের ওপর। রাত যত উষ্ণ হচ্ছে ততই কমছে ঘুমের সময় ও গভীরতা। গবেষণা বলছে, বছরের সবচেয়ে গরম সময়ে উষ্ণ অঞ্চলে বসবাস করা শিশু, বয়স্ক এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি। ক্লাইমেট সেন্ট্রালের গবেষণা অনুযায়ী 1970 থেকে 1975 সালের মধ্যে একজন মানুষ বছরে গড়ে প্রায় 2 ঘন্টা ঘুম হারাতেন। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ায় 2020 থেকে 2025 সালের মধ্যে সেই ক্ষতি বেড়ে দাঁড়িয়েছে বছরে প্রায় 5 ঘন্টায়। গবেষণায় বিশ্লেষণ করা হয়েছে বিশ্বের 1338টি শহর। এর মধ্যে 1335টি শহরে জলবায়ু পরিবর্তনের কারণে ঘুমের ক্ষতি অন্তত দ্বিগুণ হয়েছে, আর 840টি শহরে এই ক্ষতি বেড়েছে অন্তত 3 গুণ। বাংলাদেশেও এর প্রভাব স্পষ্ট। গবেষণা বলছে, বছরে ঘুম হারানোর হিসাবে রংপুরে 72 ঘন্টা, গাজীপুর ও কুমিল্লায় 74 ঘন্টা, রাজশাহী ও ঢাকায় 76 ঘন্টা, খুলনায় 79 ঘন্টা এবং চট্টগ্রামে 84 ঘন্টা ঘুম কমেছে। রাজধানীর পল্লবী ও মোহাম্মদপুর অঞ্চলে ঘুমের ঘাটতি তুলনামূলকভাবে বেশি। পল্লবীর বাসিন্দারা বছরে গড়ে 77 ঘন্টা এবং মোহাম্মদপুরের বাসিন্দারা গড়ে 73 ঘন্টা ঘুম হারিয়েছেন। ঘুম শুধু শরীরকে বিশ্রাম দেওয়ার বিষয় নয়, এটি আমাদের মানসিক অবস্থা, মনোযোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা সঙ্গেও সরাসরি জড়িত। ঘুম কম হওয়া জনস্বাস্থ্যের জন্য একটি উদ্বেগের বিষয়। তাই বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার পাশাপাশি নগর পরিকল্পনা, সবুজায়ন এবং তাপমাত্রা কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।